আমাদের একটা বিম দেওয়া থাকলো যেটা লোডিং কন্ডিশন হচ্ছে এই কন্ডিশন। কন্ডিশনটা একটু অন্যরকম, তাই না? একটা সিম্পলি সাপোর্টেড বিম বা এবং এটার টোটাল স্প্যান হচ্ছে, সিম্পলি সাপোর্টেড বিমের টোটাল স্প্যান হচ্ছে তোমার কত, 2 4 6 6 মিটার। 6 মিটারের মধ্যে তোমার 2 মিটার পরে একটা এক্সটেন্ডেড অংশ আছে, বিম থেকে কি একটা এক্সটেন্ডেড অংশ গেছে এবং সেই এক্সটেন্ডেড যে পোরশনটা, সেই পোরশনের লেন্থ দেয়া আছে আমাদের 2 মিটার এবং 2 মিটার দূরে একটা ফোর্স কাজ করতেছে 14 কিলোনিউটন। সিমিলারলি আরো 2 মিটার পরে আরেকটা এক্সটেন্ডেড অংশ আছে যেটা লেন্থ 2 মিটার এবং সেই জায়গায় একটা 10 কিলোনিউটন লোড কাজ করতেছে ইনক্লাইন্ড অবস্থায়। ইনক্লাইন্ড অবস্থা অর্থাৎ হচ্ছে কিসে, দুইটা উপাংশে ভাগ করতে হবে আমাদের, একটা হরিজন্টাল উপাংশ, একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ। ইনক্লাইনেশনের আমার অ্যাঙ্গেল গুলো দেয়া আছে, ভ্যালু গুলো দেয়া আছে, তো আমরা এই প্রবলেমের আমরা সলিউশন খুঁজবো। এই প্রবলেমের সলিউশন খুঁজতে গেলে আমরা যেটা করা আছে সেটা আমরা না দেখাইলে ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা, এটার যদি সলিউশন করতে যাই তাহলে শুরুতে আমরা অ্যাকচুয়াল এটা সবসময় খেয়াল রাখবা যে আমরা অ্যাকচুয়ালি কোনটার কাজ করতেছি। অ্যাকচুয়ালি আমাদের মেইন বিম হচ্ছে এটা, বিম মানে এটা হচ্ছে আমাদের মেইন বিম। এই বিমের আমরা এসএফডি বিএমডি ড্র করব, নট এক্সটেন্ডেড যে পোরশন গুলো আছে সেই পোরশন গুলো না। তো শুরুতে আমরা যেটা করব, এই বিমটা আবার পুনরায় ড্র করে নিব। সিম্পলিফাইড অংশের জন্য এই বিমটা আবার ড্র করে নিলাম উইদাউট এক্সটেন্ডেড পোরশন। এক্সটেন্ডেড পোরশন গুলো বাদ দিয়ে দিই, কারণ আমি তো এটা এক্সটেন্ডেড পোরশনের এসএফডি বিএমডি ড্র করব না। বুঝতে পারছি? তাহলে এক্সটেন্ডেড পোরশন গুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পরে দেখো কিন্তু আমাদের এখানে এক্সটেন্ডেড পোরশন গুলোকে একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছি। যেমন কি আমার এই যে 14 কিলোনিউটন, এই 14 কিলোনিউটনের কারণে আর বিমটা কিভাবে মুচড় খাবে, বিমটা একটা মুচড় খাবে এবং সেই মুচড়টা কিভাবে হবে, এরকম হবে, তাই না? এইভাবে ঘুরতে চাই, তাই না? যেহেতু এটা দূরত্ব আছে, যেহেতু এটা ডিসটেন্স, ফোর্সের সাথে এটা ডিসটেন্স, বিম থেকে ডিসটেন্স আছে এবং তাহলে সেই ডিসটেন্সটা একটা মুভমেন্ট ক্রিয়েট করবে এবং সেই মুভমেন্টটা হবে কত, ফোর্স ইনটু ডিসটেন্স, 14 ইনটু 2, 28 কিলোনিউটন মিটার। এবং সেটা কোন দিকে কাজ করতেছে, এখানে ফোর্সটা যেহেতু এই বরাবর কাজ করতেছে তাহলে এইটা কি আমার, এই ফোর্সটা কি আমার বিমে এইভাবে মুভমেন্ট দিবে। এই পয়েন্টটাকে আমরা এইভাবে নিয়ে আসবো বিমে। এবং একটা জিনিস খেয়াল করো, এই 14 কিন্তু দুই ধরনের কাজ করবে। একটা হচ্ছে সে বিমে মুভমেন্ট দিবে, যেটা আমরা মুভমেন্ট নিয়ে আসলাম, আর একটা হচ্ছে সে একটা হরিজন্টাল রিঅ্যাকশন দিবে, অর্থাৎ সে চাইবে যে বিমটাকে এদিকে নিয়ে আসার জন্য। এদিকেও কি সে 14 কিলোনিউটন ডান দিকে পড়ে দিবে, তো এটাকে রেজিস্ট করতে হলে, এই 14 কিলোনিউটন রেজিস্ট করতে হলে এখানে একটা কি পাল্টা 14 কিলোনিউটন লোড আসবে। তাহলে এই এখানে তো না, আমরা এখানে আসতেছি, তাই না? তো এই জায়গায় আমাদের আরেকটা 14 কিলোনিউটন লোড আসবে। এটা কোন কারণে, এটা হচ্ছে আমার 14 কিলোনিউটনের যে হরিজন্টাল উপাংশ তাকে রক্ষা করার জন্য 14 আসবে, 14 কিলোনিউটন একটা হরিজন্টাল লোড আসবে। আর এখানে মোমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে 28 কিলোনিউটন মিটার। 28 কিলোনিউটন মিটার আর 14। সিমিলারলি এই অংশে দেখো, আর সেকেন্ড যে এক্সটেন্ডেড পোরশন সেটাতে আমার একটা ইনক্লাইন লোড আছে, ইনক্লাইন লোড আছে এবং এটা দৈর্ঘ্য প্রস্থ আর অতিভুজের মান দেয়া আছে এবং ভূমি এবং লম্বের মান দেয়া আছে। তো আমাদের হরিজন্টাল উপাংশ হবে কত, 10 ইনটু হরিজন্টাল উপাংশ হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে 30 ভাগ 5, 6 কিলোনিউটন। তাহলে আমার হরিজন্টাল উপাংশ হচ্ছে 6 কিলোনিউটন এবং ভার্টিক্যাল উপাংশ কত হবে, 10 ইনটু 4/, যেহেতু লম্বটা হচ্ছে 4, 10 ইনটু 4, লম্বটা 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে আসতেছে 40 থেকে 5 হলে 8 কিলোমিটার।
তো এখন আর 10 কিলোনিউটন যে লোডটা আছে সেটাকে আমরা ভেঙে ফেললাম, যে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেললাম, হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট। সো এইটা আর আমার এক্সিস্ট করতেছে না, সো এটাকে ভেঙে ফেলছি। এই অংশ দুইটা দেখো, এইখানে আমার কি কাজ হবে, দুইটা ফোর্স আসছে, দুইটা ফোর্সের মধ্যে আমরা যদি বলি একটা ফোর্স 8 কিলোনিউটন কি করতেছে, 8 কিলোনিউটন জাস্ট একটা কনসেন্ট্রেটেড লোডের মতো কাজ করতেছে, এবং সেটা কি বিমকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, আর কোনো কাজ নেই, তাই না? সো 8 কিলোনিউটন যে লোডটা, এটা কি কোনো মুভমেন্ট দিবে না, মুভমেন্ট বিমে মানে যা দিবে বিমে আসবে। তো এইখানে আমাদের একটা লোড আসতেছে 8 কিলোনিউটন, যেটা কি আপওয়ার্ড উপরের দিকে ধাক্কা, তাই না? কম্পোনেন্টটা উপরের দিকে, তাহলে এই জায়গায় একটা 8 কিলোনিউটন লোড আসতেছে এবং সেটা উপরের দিকে। আমরা লিখে ফেলতে পারি এখানে একটা 8 কিলোনিউটন লোড আসে, সেটা উপরের দিকে। তারপরে এই কম্পোনেন্টের আর কোনো কাজ নাই, বাট 6 কিলোনিউটনের যে কম্পোনেন্ট আছে এটা কি করবে, এটাকে আমাকে রোটেশন দিবে, এটা রোটেশন দিবে, এটাও এটা কোন দিকে রোটেশন দিবে চিন্তা করে দেখো তো, এটা কি করবে, এই 6 কিলোনিউটন, তো এটা এইভাবে রোটেশন দিবে, তাই না? কি বিম কি করবে বলো, বিম কে এইভাবে রোটেশন দিবে, তাই না? রোটেশনটা কিভাবে হবে বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এটা? স্যার আমরা তো এটা সি বিন্দুতে মানে হ্যাঁ মোমেন্টটা চিন্তা করতেছি। হ্যাঁ, সি বিন্দু, তাহলে তাহলে স্যার সি বিন্দুতে যদি নেই তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এটা আগে চিন্তা করতে হবে। আমি যেটা আঁকি এটা ঠিক আছে কিনা বলো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ উল্টে ফেলেছো, এটা ঠিক আছে কিনা বলো, এইভাবে কাজ করবে কিনা? আমি যেভাবে আঁকছি স্যার এটা ওইভাবে তো কাজ, স্যার এটা তো ক্লকওয়াইজ, এইভাবে কাজ করবে না এটা? তাহলে তো ক্লকওয়াইজ। আমাদের যে এক্সটার্নাল যে 6 কিলোনিউটন আছে, আচ্ছা, একটু নরমালি চিন্তা করো, এখানে একটা লাঠি আছে, আলাদা চিন্তা করো, এখানে একটা লাঠি আছে, এখানে যদি একটা আরেকটা লাঠি আছে, এখন এই লাঠিটা যদি আমরা এদিকে টান মারি, তাহলে এই লাঠিটা বিম রে কোন দিকে ঘুরাবে বলো তো, এই লাঠিটা কোন দিকে ঘুরাবে? আমি বলি রিফ্লেকশন শেপ আর কি, নিচের দিকে স্যার, নিচের দিকে তো উপরে দিয়ে না, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? মানে স্যার তাহলে তো ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ। এরকম হলে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরাবে না, জি তাহলে স্যার এটা তো আমাদের ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, বাট আমাদের লাঠিটা যদি এদিকে থাকতো, তোমার নিচে এটাই মনে করো, এটা এবং এদিকে থাকতো, তাহলে কোন দিকে ঘুরাইতো, বিমকে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ওই জন্য আগেরটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, এখন ওটা ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ, এবং এই মুভমেন্টের মান কত হবে, 6 কিলোমিটার ইনটু 2 মিটার, দ্যাট ইজ 12 কিলোমিটার মিটার, এটা হবে 12 কিলোনিউটন মিটার। তাহলে আমাদের এটা এখন একটু আমাদের একটা নরমাল বিমের মতো চলে আসে, তাই না? এখন এটা আমাদের আরেকটা কাজ আছে, আমরা একটা ভুল করছি, আরেকটা হচ্ছে তোমার এই যে 6 কিলোনিউটন লোডটা আছে, এটা কি তোমার ডান দিকে ধাক্কা দিচ্ছে, যেহেতু তাহলে ডান দিকে চলে যেতে থাকবে, তাহলে এইটা যদি ডান দিকে না যেতে থাকে, তাহলে বাম দিকে কি আরো 6 কিলোনিউটন লোড এখানে রিঅ্যাকশন থেকে ক্রিয়েট হবে, রিঅ্যাকশনে আরো 6 কিলোনিউটন লোড ক্রিয়েট হবে, যাতে কি এটা আমরা না যেতে পারে। এক্সটার্নাল ফোর্স যেদিকে হয়, রিঅ্যাকশন কি এটা বিপরীত দিকে হবে না? এখানে এক্সটার্নাল ফোর্স দুইটাই কি ডান দিকে, তাই না? খেয়াল করছো, উপরে হোক নিচে হোক, দুইটাই কি ডান দিকে না? এক্সটার্নাল ফোর্স 14 এবং 6, দুইটা যদি বাম বাম দিকে হয়, ডান দিকে হয়, তাহলে আমার রিঅ্যাকশনটা কি বাম দিকে কাজ করবে। এখন বলো এই সাপোর্টে কেন রিঅ্যাকশন দেয় না? এই সাপোর্টে দেখো, লেফট সাপোর্টে কি হচ্ছে, রুলার, রুলার কি কোনো হরিজন্টাল রিঅ্যাকশন নিতে পারে না, এই জন্য সবটাই কি আমি ইন সাপোর্টে দিয়ে দিচ্ছি, এখানে পুরোটাই হরিজন্টাল রিঅ্যাকশন সেই নি। ওকে, তাহলে আমাদের এখন দরকার হচ্ছে রিঅ্যাকশন বের করা। আমি রিঅ্যাকশন বের করতে পারবো, বাকিটা পারবো?
আমরা এমডি থেকে মুভমেন্ট নেই, হ্যাঁ এম এ থেকে মুভমেন্ট নেই, এম এ থেকে মুভমেন্ট নেই, ধরো এম এ থেকে যদি মুভমেন্ট নেই ক্লকওয়াইজ পজিটিভ 0 হবে, ক্লকওয়াইজ পজিটিভ, যেহেতু এ পয়েন্টটা কি তোমার হিঞ্জ সাপোর্ট, তো এখানে মুভমেন্ট 0। এখন বলো 20 আমার এখানে আমার ইয়ে আছে আর এটা একটা আছে, একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা কি ক্লকওয়াইজ দিবে মানে একটা একটা যায়, তাহলে প্রথমে যেটা 28 এটা কি ক্লকওয়াইজ দিবে না এন্টি ক্লকওয়াইজ দিবে এর সাপেক্ষে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ -28 আগে করছি। তারপরে একটা লোড আছে তোমার 12 একটা মুভমেন্ট আছে, যেহেতু 28 মুভমেন্ট এটার সাথে কি ডিসটেন্স গুণ হবে না। তারপরে 12 এটা হচ্ছে ক্লকওয়াইজ এর সাপেক্ষে ক্লকওয়াইজ, হ্যাঁ এর সাপেক্ষে এটা যদি ক্লকওয়াইজ হয়ে থাকে, তারপরে 8 কিলোমিটার একটা লোড আছে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ -8 এটা যেহেতু ডিসটেন্স, এটার সাথে যেহেতু ডিসটেন্স আছে এটা গুণ হবে ইনটু 4। তারপর আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে সেটা হচ্ছে তোমার আরডি রিঅ্যাকশন অ্যান্টি আরডি ইনটু 6 ইকুয়াল 0। তাহলে এখানে আমার যদি কি থাকে -28 -32, তাই না? 60 হয় না, 28 60 এখন কত কত আসে? স্যার -8। -8 কেমন? আরডি যে ডান পাশে চলে যাবে না, স্যার প্লাস +8 হবে, +8 48 আর 6 আরডি তো ডান পাশে চলে যাবে, -60 প্লাস 12 কত -48, তো -60 দাঁড়াও -60, হ্যাঁ +12 দ্যাটস -48 -48 বললাম না স্যার কিভাবে প্লাসের 8 মাইনাস 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 হয়েছে? মাইনাস মাইনাস মাইনাসই তো। -60 এখানে তো -60 +12 দ্যাট ইজ কি -48 জি স্যার, -48 আর এটা ডান পাশে গেলে প্লাস হবে, তাহলে -8 কিলোমিটার, -8 ঠিকই তো। আরডি হচ্ছে -8 কিলোমিটার। তো আমরা যে চিহ্নটা ধরছি একটু খেয়াল রাখবা, আমি ধরে নিছিলাম, আমরা ধরে নিছিলাম কি উপরের দিকে চিহ্ন, তাই না? আরডিটা উপরের দিকে ধরে নিছিলাম। এখন আমরা যদি উপরের দিকে চিহ্নটা রাখি তাহলে এখানে লিখতে হবে -8 কিলোমিটার, আর যদি চিহ্নটা ঘুরাই দেই, ঘোরানোর দরকার নেই, এখানে হচ্ছে -8 কিলোমিটার, তাহলে আলটিমেটলি -8 কিলোমিটার মানে কি এটা নিচের দিকে এগিয়ে আসছে, এটা আমাদের বুঝতে হবে। এখন আরে আরে কত হবে একজন বলো তো? আরে যদি বের করতে চাই তাহলে স্যার আমরা সামেশন অফ এফ ওয়াই নিয়ে নিব, নিয়ে নিলে সামেশন আমরা এফ এখানে কত আসে দেখো, 3টা ফোর্স পাবো। আচ্ছা আমি এক সেকেন্ড পাবো। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল 0, এখানে ফোর্স আছে কি আরে ধরছি আপওয়ার্ড, তারপরে আরেকটা আপওয়ার্ড আছে কি +8, তাই না? বাকিগুলো কিন্তু মুভমেন্ট গুলো আসবে না, +8 একটা আপওয়ার্ড আছে আর একটা আছে -8, মানে নিচের দিকে একটা 8 আছে ইকুয়াল 0। তাহলে আর এর ফাংশন আসছে কত 0, অর্থাৎ এস সাপোর্টে কোনো রিঅ্যাকশনই নাই। আরে ওয়াই স্যার 0 আসছে। হ্যাঁ আরে ভাই এই পর্যন্ত আমরা পেরে গেলাম, তাই না? তারপর হচ্ছে জাস্ট আমাদের এসএফটি ড্র করা। স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এই যে উপরের দিকে যে ইনক্লাইন্ড মানে 10 কিলো নিউটন আছে হুম, পুরা মানে আসল চিত্রটাতে, হ্যাঁ ওইখানে তো স্যার আমরা একটা হরাইজন্টাল অংশ বের করলাম 6 কিলো নিউটন আর একটা ভার্টিক্যাল অংশ বের করলাম 8 কিলো 8 নিউটন। ওইটা থেকে যে স্যার মোমেন্টের যে অংশটাতে আসছে স্যার, এই জায়গাটা যদি স্যার একটু আরেকবার বলতেন। এখানে আমার এখানে দেখো দুইটা কম্পোনেন্টের মধ্যে আমাদের প্রথম কম্পোনেন্ট যেটা মনে করো 6 কিলোমিটার, এটা আমাকে কি দিচ্ছে দুই ধরনের ফোর্স দিচ্ছে, একটা হচ্ছে
পুরোটা বিমকে ডান দিকে নিয়ে যেতে চেষ্টা করতেছে। হ্যাঁ, পুরোটা বিমকে যদি ডান দিকে নিয়ে যেতে চাই, সাপোর্টটাকে কি বাম দিকে নিয়ে আসবে, তো বাম দিকে আমি 16 নিতে হচ্ছে। একটা কাজ করবে, সে এখানে একটা রোটেশন দেওয়ার চেষ্টা করবে, তাই না? এই রোটেশনটা দিলে কি সে বিমটা ক্লকওয়াইজ ঘুরতে থাকবে, তাই না? এটা তো নিলাম ক্লকওয়াইজ 6 ফোর্স জি ইনটু ডিসটেন্স হচ্ছে 2, তাহলে 12। জি আর 8 কিলোনিউটন যেটা, সেটা তার কোনো, এটা তো একদম বিমের বরাবর দিয়ে যাচ্ছে, তো এটা আর কোনো কি মুভমেন্ট দিবে না, জাস্ট আপওয়ার্ড, যেহেতু এখানে আপওয়ার্ডলি একটা 8 কিলোনিউটন দিচ্ছে। এই আমি 8 কিলোনিউটনটা কিন্তু এখানে আমি, তোমরা ভয় পাবে না আবার, নিয়ম নাই, মানে এটা এই জায়গায় দিলেও হইতো, তাই না? উপরে নিচে এক জায়গায় দিলে হইতো, কথা হচ্ছে বিমের থেকে উপরে দিকে। আমি মনে করো না যে আবার এখানে না দিয়ে নিচে দিলাম কেন, এখানে উপরে দেওয়া যে কথা, নিচে দেওয়া কি কথা, আমি ডিরেকশন ঠিক আছে উপরে দিকে, বুঝতে পারছি? নট কনফিউজড হয়ে না যে স্যার নিচে দিল কেন, 8 কিলোনিউটন তো উপরে আছে, আসলে উপরে আছে, এই জায়গায় দিল। ওকে, আপওয়ার্ডে তো দিছে, উপরে আর নিচে তো আমার এখানে কোনো সাইনের ইয়ে আসতেছে না। তারপরে দেখো শেয়ার ডায়াগ্রাম আসি। শেয়ার ডায়াগ্রাম দেখো, এখানে রিঅ্যাকশন পেলাম কত, 0। তাহলে এ থেকে বি এর মাঝখানে যে কোনো জায়গায় যদি সেকশন কাটি, লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি কত? এ থেকে বি এর সকল জায়গায় লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি কত? 0। 0 স্যার। তাহলে কি আমাদের ততটুকু কিছু আসবে? না স্যার, এটা 0 থাকবে। তারপরে বি থেকে সি এর মাঝখানে, যে কোনো বিন্দুতে শেয়ার ইয়ার ভ্যালু কত তোমার, লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি কত? বি থেকে সি যে কোনো জায়গায় লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি কত? স্যার, বি থেকে সি তে যদি লেফট সাইডে চিন্তা করি, এখানে তো কোনো ফোর্স নাই, শুধু হ্যাঁ, একটা মোমেন্ট আছে, তাহলে তাহলে এখানেও এটাও কি 0। 0, এই 0 হবে। পর্যন্ত 0, শেয়ার ফোর্স 0। সি তারপরে থেকে ডি তে যদি যাই, তাহলে পজিটিভ 8। শেষ, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ। এখানে দিয়ে দেবে পজিটিভ 8, এটা হচ্ছে আমাদের অ্যাসেট শেয়ার ফোর্স ডায়াগ্রাম। চলো এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আসি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে বলো, শূন্য থেকে এ থেকে বি পর্যন্ত এর মাঝখানে কোনো মোমেন্ট আছে? এ থেকে বি এর মাঝখানে যে কোনো পয়েন্টে লেফট সাইডে ফোর্সগুলো মোমেন্টের সমষ্টি কত? 0, তাই না? এ থেকে বি এর এই জায়গায় যদি সেকশন নেই, লেফট সাইডে ফোর্সগুলো মোমেন্টের সমষ্টি কত? 0। বা আদারওয়াইজ আরেকটা বলতে পারি, শেয়ার ফোর্সের এরিয়া কত? 0। এটা আমরা সবসময় পয়েন্ট লোডের জন্য প্যাটার্ন আছে, লেফট সাইডে ফোর্সগুলো মোমেন্ট সমষ্টি কত? 0। এ থেকে বি এর মাঝখানে কি কোনো মোমেন্ট নাই, বাট বি পয়েন্টে আসার পরে লেফট সাইডে মুভমেন্টের সমষ্টি কত? -28, তাই না? একটা এন্টি ক্লকওয়াইজ 28 আছে, তাহলে বি থেকে যখন সি তে যাব, আমরা এখানে কি করতে হবে? -28 দিতে হবে। এবং এটা কনস্ট্যান্ট, বি থেকে সি এর যে কোনো জায়গায় সেকশন কাটি, লেফট সাইডে ফোর্সগুলোর সমষ্টি কত? মুভমেন্টের সমষ্টি হচ্ছে -28, এটা কনস্ট্যান্ট। দেখছো, মুভমেন্টও কিন্তু কনস্ট্যান্ট হইতে পারে, কারণ এটা পয়েন্ট লোডে, এটা ডিসটেন্সের উপর, এই যে 28 এটা ডিসটেন্সের উপর নির্ভর করে না, তো আমরা লিখে দিলাম -28। তারপরে দেখো তারপরে হচ্ছে ক্লকওয়াইজ একটা আছে 12, তাই না? তারপরে সি পয়েন্ট আসার পরে একটা কি আরেকটা ক্লকওয়াইজ মোমেন্ট যোগ হচ্ছে 12। যেহেতু ক্লকওয়াইজ সব পজিটিভ হবে, -18 এর সাথে যদি +12 যোগ করি, তাহলে কত আসে? -18 +12, তাহলে -16 থাকে। তো আমরা একটা আরেকটু উপরে যাব, এটা হবে -16 এ যাব। ওকে, এই পয়েন্টটা হচ্ছে -16। স্যার, এই -16 টা একটু হেল্প করছে। মাইনাস এই জায়গায় আছে কত? -28 আছে, এই পর্যন্ত কি কনস্ট্যান্ট -28, এইখান থেকে এইখান পর্যন্ত সকল জায়গায় কি -28। তারপর সি পয়েন্ট আসার পরে কি 12 যোগ হলো না? কনসেন্ট্রেটেড মুভমেন্ট কি 12 জি যোগ স্যার, হলো, তাহলে পজিটিভ 12 যোগ হলে -28 +12 কত? -16 থাকে। -26 হচ্ছে। -16, তারপরে আছে, তারপর হচ্ছে এসএফডি এরিয়া কত? 8 × 2 কত? 16, তাই না? -16 +16 কত আসে? 0। এবং এটা কি, যেটা যেহেতু 0 ডিগ্রি, এখন আসবে কত? 1, এখানে এসে হয়ে যাবে 0।
এটা খেয়াল রাখবা সবসময় তোমার সাপোর্টে এসে সিম্পল হিজ সাপোর্ট বা রোলার সাপোর্টে এসে তোমার মুভমেন্ট জিরো হতে হবে, জিরো অটোমেটিক হয়ে যাবে। যদি তোমার অঙ্ক ঠিক থাকে তাহলে অটোমেটিক জিরো হয়ে যাবে। পারা যাবে এই ধরনের প্রবলেম? পারবা কিনা? কথা বলো না কেন? জি স্যার, ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ পারবো। এসএফডি বিএমডি তে কিন্তু কোনো সিলেবাস নেই, এটা কালকে তোমাদের দেখাচ্ছিলাম, তারপর আবার দেখাচ্ছি যে আমি বুঝতে পারছি এসএফডি বিএমডি তে কোনো সিলেবাস নাই, বুঝতেই পারতেছো যে যেভাবে ড্র করে এইভাবে কি অঙ্ক হয়ে যায়, তাই না? এটাতে কোনো সিলেবাস নাই। আর তোমাদের ক্লাস টেস্টের জন্য যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে এগুলো অবশ্যই করবা, এবং নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কিভাবে, নেক্সট ক্লাসে অবশ্যই নেক্সট উইক, এই উইকে তো বৃহস্পতিবার তো ক্লাস নাই তোমাদের সাথে, তাই না? তোমাদের কোনো শনি মঙ্গল বুধ, তো তোমরা নেক্সট শনিবারে ক্লাস টেস্টের প্রবলেম গুলো করবা। ক্লাস টেস্ট আমি ক্লাসে নিয়ে নিব। হ্যাঁ, ক্লাস টাইমে শনিবারে আমি বলবো যে ইন্ডিভিজুয়াল আইডিয়া মধ্যে প্রবলেম দিব, তারপরে বলবো যে সলিউশন করে আমাকে ক্লাসরুমে দিবে 1 ঘন্টা। বুঝতে পারছো? তাহলে নেক্সট সানডেতে আমাদের ক্লাস, স্যাটারডেতে ক্লাস টেস্ট হবে, এবং ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে এসএফডি বিএমডি ড্র করা। এবং প্র্যাকটিস প্রবলেম দিছি, দরকার হলে আরো দিব, জাস্ট তোমরা প্র্যাকটিস করে মিলে দেবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের কি ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের এসএফডি ইউনিট, তো ক্যান্টিলিভার বিমের সবচেয়ে সহজ হচ্ছে এখানে আমার রিঅ্যাকশনটাও বের করতে হয় না, ভালো করে, কারণ আমি অটোমেটিক পেয়ে যাব। তোমার আগে অঙ্কটা করি, তারপরে আমি তোমাদের ইয়া দেখাবো। আরো কয়েকটা পয়েন্টের নাম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এ বি সি, তাহলে এ থেকে বি এর যে কোনো জায়গায় যদি সেকশন কাটি, লেফট সাইডে ফোর্সগুলো সামেশন কত হবে? এ থেকে বি যে কোনো -1000, তাই না? -1000। তাহলে এ থেকে বি এর মাঝখানে যে কোনো জায়গায় সেকশন কাটলে কি -1000 আসবে। তারপরে তোমার বি থেকে সি এর যে কোনো জায়গায় সেকশন কাটলে লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি কত আসবে? স্যার এটা হবে -500। তারপরে সি থেকে ডি এর মাঝখানে যে কোনো জায়গায় সেকশন কাটলে কি প্রতি ফিটে কত করে বাড়বে? 400 করে মাইনাস হবে, তাই না? ডাউনওয়ার্ড যেহেতু কি মাইনাস হবে, প্রতি ফিটে 400 করে মাইনাস হবে। তাহলে আমি একটু মানগুলো লিখি। এই জায়গায় বলতেছি -1000, এখানে আছে -500। তারপরে সি থেকে ডি এর প্রতি ফিটে কত? 400 করে কমবে। তাহলে এখন আমাদের টোটাল আছে কত? 4 ফিট, তাহলে 1600 কমবে। তাহলে আছে -500, আরো আরো মাইনাস কত হবে? 1600, তাহলে কত? -2100। এটা কি লিনিয়ারলি যাবে, তাই না? যেহেতু লিনিয়ারলি বাড়তেছে, প্রতি ফিটে ফিটে বাড়তেছে, তাহলে -2100। বুঝতে পারছো? এখন হচ্ছে আমরা মনে করি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে শেয়ার ফোর্সের এরিয়া। তাহলে এখানে বা আমরা এখানে এ থেকে বি যে কোনো জায়গায় যদি আমরা সেকশন কাটি, তাহলে এই বি পয়েন্টের মুভমেন্ট কত? আমরা এতে মুভমেন্ট কত? জিরো, যেহেতু এতে 100% মুভমেন্ট জিরো, যেহেতু একটা ফ্রি ইন্ড, ফ্রি ইন্ডে তো কেউ মুভমেন্ট রেজিস্ট করতে পারবে না, এতে জিরো।
বিতে মোমেন্ট কত হবে? আমরা যদি ডাইরেক্ট লেফট সাইডে ফোর্স গুলো মোমেন্ট সমষ্টি নেই, তাহলে বিতে হচ্ছে লেফট সাইডে ফোর্স গুলো হচ্ছে একটা 1000, ডিসটেন্স হচ্ছে 2, তাহলে এবং এটা কি নেগেটিভ মোমেন্ট, তাহলে -2000। এটাও করতে পারি, বা আমরা দেখো এখান থেকে বুঝতে পারি যে শেয়ার ফোর্সের এরিয়া 1000 × 2 মাইনাস দ্যাট ইজ কি -2000। -2000 আমরা এটা করে দিলাম -2000। যেহেতু এটা 0 ডিগ্রি আছে, এটা 1 ডিগ্রি করে। তারপরে দেখো, তারপরেও কি এটা নেগেটিভ আছে, তারপরেও কি আরো স্যার নেগেটিভ। এখানে এসএফডি এর মধ্যে যে -2100 মানটা তো বুঝলাম, 2100 হলো ঠিক আছে নেগেটিভ, কিন্তু এরকম যে একটা মানে লাইনটা যেরকম বাঁক হয়ে গেল কেন স্যার? বাঁকা হলে কি এখানে আমার এখানে এটা কয় ডিগ্রি কার? এটা 0 ডিগ্রি না? এটা 0 ডিগ্রি হইলে আমার ইয়াটা শেয়ার ফোর্স কত ডিগ্রি হতে হবে? 1 ডিগ্রি হতে হবে। 1 ডিগ্রি হলে কি স্ট্রেট দিতে পারবো? না স্যার। আরো কথা, আর এটা তো বুঝতেছো প্রতি ফিটে ফিটে কি চেঞ্জ জি হচ্ছে, তাই না? জি জি বুঝছি বুঝছি 1 ফিট আমি যদি 1 ফিট দূরে রাখতাম তাহলে কত হইতো? 900। জি আর এখান থেকে 2 ফিট দূরে গেলে কত? 1300, তারপরে জি, 1700, তারপরে 2100। তাহলে লিনিয়ার তো এমনিও আসে, বুঝছি পয়েন্ট পয়েন্ট ধরে করলেও লিনিয়ার আসে। তারপরে দেখো এটা তো নেগেটিভ এরিয়া, নেগেটিভ নিচের দিকে কেন গেলাম? যেহেতু শেয়ার ফোর্স নিচের দিকে, তাহলে কি আমি বেন্ডিং মোমেন্টও কি নিচের দিকে, নেগেটিভ এরিয়া। এটা একটু খেয়াল রাখবো যে কোনটা নেগেটিভ এরিয়া। এটা হচ্ছে নেগেটিভ এরিয়া কে রেখার নিচে, এখানে সবগুলোই নেগেটিভ এরিয়া, এটা সবগুলোই কি বিয়োগ হয়ে থাকে। তারপরে দেখো, তারপরে এখানে আসলে কত? -2000 এরিয়া, হচ্ছে -2000। তারপরে আরো আছে কি 500 × 2, তাহলে কি আরো 1000 কমবে। আরো 1000 কমলে কত আসলো? -3000। এটা কিন্তু আগের মতো কমবে না, আগে প্রতি মিটার ফিটে কমতো 1000, এখন প্রতি ফিটে কমবে কত? 500। এটা তোমরা যখন যখন স্কেলে ড্র করবে তখনও বুঝবে যে এটা মাইনাস কত আসলো, -3000। তারপরে অংশটাও কি মাইনাস, কিন্তু এটা একটু খেয়াল করবে, এটা কিন্তু কি আমার 0 ডিগ্রি না, এই দুইটা কি 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি ছিল। তো আমরা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি স্ট্রেট নিয়ে নিচ্ছি, বাট এই অংশ কি আছে 1 ডিগ্রি, তাই না? যেহেতু স্ট্রেট লাইন তো পাশে 1 ডিগ্রি, তো আমরা এই সূত্রটা আবার মনে করবো সবসময়, ডিআইআইডি, তাই না? আমরা একটা শেপ আঁকতাম, ডিআইআইডি। তাহলে এই অংশটা দেখো, আমার এই অংশটার এরিয়াটা কি নেগেটিভ সাইডে, নেগেটিভ, এবং বাম থেকে ডানে গেলে কি ইনক্রিজিং, তাহলে নেগেটিভ ইনক্রিজিং, তাহলে আমার শেপ কোনটা? এটা নেগেটিভ সাইডে ইনক্রিজিং শেপ এটা। তো এই শেপটা যখন আমরা দেখতেছি, এবং এটা এরিয়া কত হবে? এটা এরিয়া হবে একটা ট্রাপিজয়েডাল এরিয়া, হাফ ইনটু সমতল বাহুর যোগফল, যেটা 0.5 ইনটু সমতল বাহু হচ্ছে কত? 500 আর 2100, 500 যোগ 2100 ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4, তাহলে কত আসে? 2100 2652, তাই না? পুরাটা কি নেগেটিভ এরিয়া, 5200। এই 5200, এবং এটা শেপ কিভাবে দিব? এই শেপটা খেয়াল রাখবো, শেপের জন্য অনেক সময় পরীক্ষায় খারাপ করবো তোমরা, খেয়াল না রাখলে। এই যে এটা হচ্ছে এই শেপ দিতে হবে, তাই না? নেগেটিভ ইনক্রিজ। এখানে দিবা 3000 আর 5000, মাইনাস মাইনাস 8200। এখানে দেখো ফিক্সড সাপোর্ট বলে কি এখানে মুভমেন্ট আসছে, তাই না? আমরা এখানে সরাসরি অ্যাসেম্বলি ইউনিট ড্র করে বলছি, বাট আমরা যদি নরমালি যেভাবে করতাম এমডি ডি পয়েন্টে মুভমেন্ট বের করতাম, তাহলে কত আসতো বলো তো? তাহলে কত আসতো? -1000 ইনটু 8, -1000 ইনটু 8 প্লাস 500 ইনটু 6, 6। আরেকটা আসতো হচ্ছে কি এখানে আমার 400, 1600 ইনটু 2, এটাও কি মাইনাস, -1600 ইনটু 2, কত আসে? -8000 প্লাস 3000
মাইনাস 3200, তাও কি আমার মাইনাস 8200 আসে। বুঝতে পারছো? 11,000 থেকে মাইনাস 11,000 থেকে যদি প্লাস 3,000 হয় মাইনাস 8,200। আমাদের যেটা ক্যান্টিলিভারের জন্য যেটা হচ্ছে আমাদের পুরোপুরি অঙ্ক না করে এভাবেও করা যায়। বুঝতে পারছো? সহজ না? জি স্যার। ক্যান্টিলিভার কিন্তু আমাদের পরীক্ষার সময় আসলে এত সহজগুলো আসবে না, এটাই দুঃখ কথা। আমাদের ক্যান্টিলিভার যদি আসে যেটা আসবে সেটা এরকম। মনে করো এখানে একটা সাপোর্ট দেওয়া থাকে, support। এটা কোনো ফিক্স সাপোর্ট, এই মাঝখানে একটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ দেয়া থাকে। এই ধরনের বিম গুলো আসতে পারে। তোমরা ইন্টারনাল হিঞ্জ সম্পর্কে আগে জানো? ইন্টারনাল হিঞ্জ নাম শুনছো? না স্যার। ইন্টারনাল হিঞ্জের নাম শুনো নাই না? ওকে, তাহলে আমরা ইন্টারনাল হিঞ্জ নিয়ে একটু ইন্টারনাল হিঞ্জের ডেফিনেশনটা করি। ইন্টারনাল হিঞ্জে আমাদের বিমটা হয় এরকম তোমার, sorry, দুইটা বিম মানে দুইটা বিমটা পাশাপাশি এইভাবে কানেক্টেড থাকে, যেভাবে দেখছিস একটার সাথে আরেকটা কি তোমার, মানে দুইটা বিম একটার উপর একটা একটা অংশ কি তোমার আংটার মতো কানেক্টেড থাকে এইভাবে, বা আদারওয়াইজ বলতে পারো, আমরা যদি অন্যভাবে বলতে পারি যে একটা বিমের সাথে এইভাবে হইতে পারে, আবার এইভাবে হইতে পারে যে একটা পিন দ্বারা সাপোর্ট থাকে, অর্থাৎ দুইটা কাঠের দুইটা টুকরা, লোহার টুকরা বা কাঠের টুকরা বা যেই করো যে দুটো কম্পোনেন্ট মাঝখানে একটা মাত্র পিন দ্বারা কানেক্টেড, একটা মাত্র কি বোল্ট দ্বারা কানেক্টেড থাকে, এবং এই বোল্টটা একটু লুজ হয়ে থাকে, মানে একদম টাইট ফিট হয় না, একটু লুজ হতে একটা একটা বোল্ট দ্বারা কানেক্টেড থাকে। এই কানেকশনে যে সুবিধাটা বা অসুবিধা যাই হলো, এই কানেকশনের বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক, বুঝতে পারছো? একটা যদি বোর্ড থাকে বা এই ধরনের সেটিংস থাকে তাহলে কি এখানে কোনো মুভমেন্ট রেজিস্টিং হবে? এখানে কোনো মুভমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি থাকবে না। এইটার মুভমেন্ট ক্যাপাসিটি হচ্ছে এই পয়েন্টে মুভমেন্ট জিরো, কারণ এটা তো
মুভমেন্ট নিতে পারবে না, মুচুরটা কি নিতে পারবে? নিতে পারবে না, এটা মুভমেন্ট হচ্ছে জিরো। এই জায়গা দিয়ে বিম ইচ্ছা করলে কি রোটেট করতে পারবে, বা একটা হিঞ্জ থাকলেও কি বিমটা ইচ্ছা মতো রোটেট করতে পারবে। এটা যদি তুমি এখন ধাক্কা দাও ইচ্ছা মতো নিচে চলে যাবে, আবার উপরে নিচে উপরে যেভাবে ধাক্কা দাও এটা উপরে নিচে চলে যাবে, এই ধরনের সেটিংস থাকে, তাই না? বাট বিমটা যদি এরকম থাকতো, আগে যেরকম ছিল আমাদের এতক্ষণ যেগুলো পড়ছি, এই ধরনের বিম যদি থাকতো, তুমি ধাক্কা দিলে কি সে উপরে নিচে যাইতো। বাট এই কেসে কি সে তুমি ধাক্কা দিলে কি এখানে যেহেতু মুভমেন্ট জিরো, এই জায়গা দিয়ে কি বিমটা বাঁকা হয়ে যাবে। আমি অন্যভাবে রাফলি আর কি, যে এই উপরের দিকে ধাক্কা দিলে কি বিমের কন্ডিশন এইরকম হয়ে যাবে, বা নিচের দিকে ধাক্কা দিলে কি বিমের কন্ডিশন এরকম হয়ে যাবে। সিমিলারলি এটার জন্য পিন সাপোর্টের জন্য নিচে উপরে ধাক্কা দিলে কি বিমটা এখানে ইন্টারনাল হিঞ্জ হয়ে যাবে, সেখানে কি কোনো মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি থাকবে না। এই ধরনের সেটিংস গুলোকে বলা হয় ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে এখানে মুভমেন্ট হবে জিরো। ওকে, আরেকটা মুভমেন্টও জিরো হবে, সাথে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমার ল্যাপস রিঅ্যাকশন দুইটা সমান হবে, অর্থাৎ এই পাশ থেকে যে ধাক্কাটা দিবে এই পাশের ফোর্স, এটা যদি মনে করো ফোর্স হয় এবং এটা ফোর্স হয়, এই দুইটা ফোর্স পরস্পর সমান ও বিপরীত মুখী। ইন্টারনাল হিঞ্জে আসলে কেউ এক্সটার্নাল কোনো ফোর্স রেজিস্ট করতে পারবে না। তো এখানে দুইটা যে ফোর্সটা থাকবে এটা কি দুইটা পার্টে সমান ও বিপরীত মুখী হবে, এক পার্ট থেকে আরেক পার্টে সে কি ট্রান্সফার করবে। তোমাদের যদি আরেকটু ইজি ভাবে বুঝাইতে চেষ্টা করি, যে মনে করো তুমি এখান থেকে ধাক্কা দিছো, তুমি একজন মনে করো এই ধরনের টিমটাকে তুমি এখান থেকে 5 কেজি নিউটনে মনে করো ধাক্কা দিছো, হালকা একটা ফোর্সে ধাক্কা দিছো। ইন্টারনাল একটা হচ্ছে যে মুভমেন্টের কারণে সে কি সে বাঁকা হয়ে যাবে, বা তুমি যখন এখানে 5 কেজি নিউটনে ধাক্কা দিছো তখন এই ফোর্সটা কি তোমার ডান পাশে ট্রান্সফার হবে না? তুমি যে 5 কেজি নিউটনের ফোর্সটা দিছো এটা কিন্তু বাম পাশের অংশে দিছো, তাই না? লেফট সাইডের পোর্শন দিল কি সে রাইট সাইডের অংশে এনে ট্রান্সফার, এবং সবকিছু সকল বস্তুই কি তার নিজের অবস্থানে থাকতে চায়। তো এই যে ডান পাশের অংশটা সেও কি চিন্তা করবে যে আমি আমার জায়গায় থাকি। সে যদি তার জায়গায় থাকতে চায় তাহলে কি তোমার এই বরাবর থেকে সে উল্টা আরেকটা ফোর্স দিবে, এবং সে কি সমান ও বিপরীত ফোর্স 5 কিলো নিউটন দিবে, কারণ সে তো আলাদা হওয়ার সুযোগ নাই। এখানে কি সে আলাদা হওয়ার সুযোগ নাই, ঠিক আছে? আমরা এটা টেলিও কল্পনা করা যে দুই টুকরো হয়ে যাবে। তো আলাদা হওয়ার সুযোগ না থাকলে ইন্টারনাল হিঞ্জের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা একই বিন্দুতে আসলে কোনো ফোর্সই থাকবে না। ইন্টারনাল হিঞ্জেতে অ্যাকচুয়ালি কোনো ফোর্সই থাকবে না, দুইটা সমান ও বিপরীতমুখী ফোর্স থাকবে। এক পার্ট আরেক পার্টকে যতটুকু ধাক্কা দিবে আরেক পার্ট এই পার্টকে কি ততটুকু ধাক্কা দিবে। এটাকে বলা হয় সমান ও বিপরীতমুখী ফোর্স থাকবে। বুঝতে পারছি? আর কনফিউশন আছে? ইন্টারনাল হিঞ্জের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মোমেন্ট জিরো আর একটা হচ্ছে সমান ও বিপরীতমুখী দুইটা ফোর্স। চলো আমরা এই অঙ্কটা সলিউশন করি। এখন 10 কিলোমিটার লোড আছে, 10 কিলোমিটার লোড আছে, আবার এটা বিএম এর লেন্থ হচ্ছে মিটার, মিটার 4 মিটার, টোটাল কত 8 মিটার একটা বিম। এই 8 মিটার বিমের এখন আমাদের যেটা করতে হবে এসএফ বিম দিতে হবে। ইন্টারনাল হিঞ্জ থাকার পরে আমাদের সবচেয়ে যখন এসএফ বিম বা রিঅ্যাকশন ড্র করব, আমরা কিন্তু এই ধরনের কমপ্লেক্সে এখন যদি আমরা মনে করো এই পয়েন্টগুলো থেকে মুভমেন্ট নেই, এ থেকে বা ডি তে মুভমেন্ট, এ বা ডি থেকে মুভমেন্ট নেই, আমরা এখানে সলিউশন করতে পারবো না। কারণ দেখো ডি থেকে যদি মুভমেন্ট নেই, ডি থেকে আমরা জানি না যে মুভমেন্টের পরিমাণ কি জিরো। হ্যাঁ, তো ডি তে এমডি ইকুয়াল টু জিরো লিখতে পারবো না। তো ডি থেকে কি এখানে আমার দুইটা আননোন হয়ে গেছে,
যে ডি তে আমি কি মুভমেন্ট বের করতে পারবো না, জিরো জানি না। আর এ থেকে যদি মুভমেন্ট নেই, এ থেকে মুভমেন্ট নিলেও কি আমরা যেহেতু এটা ফিক্স সাপোর্ট, আমাদের এই জায়গা থেকে এখানে একটা রিঅ্যাকশনটা না হয় বের করতে পারবো, বাট আমাদের এখানেও কি একটা মুভমেন্ট আছে যেটা আমরা বের করতে পারতেছি। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল হিঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে কি একটা হিঞ্জের মতো কাজ করে। আমরা প্রথমে যে করব, হিঞ্জ দিয়ে বিমটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। কল্পনা করি কি করলাম, হিঞ্জের মাধ্যমে বিমটাকে দুইটা ভাগে ভাগ করলাম, জাস্ট ইমাজিন করে, অ্যাকচুয়ালি না। হ্যাঁ, হিঞ্জের মাঝখান দিয়ে যদি বিমটাকে দুইটা ভাগ করি, এখন দেখো আমরা লেফট সাইডে একটা ইজি সলিউশন করতে পারবো না? লেফট সাইডেরটা কি একটা সিম্পলি সাপোর্টেড বিম এসে পড়ছে, যে পাঁচটা আগে সলিউশন করতে পারি সেটাই করবো। লেফট সাপোর্টে কি একটা সিম্পলি সাপোর্টেড বিম চলে আসছে, এখানে আমাদের স্প্যান হচ্ছে 4 মিটার। যখন আলাদা ড্র করছি তখন আমরা এটাকে এইভাবে করতে পারবো। হ্যাঁ, এইভাবে কল্পনা করতে পারবো যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম চলে আসে, যেহেতু ইন্টারনাল হিঞ্জ কি একটা হিঞ্জই, তো এটাকে আমরা এভাবে চিন্তা করো কি একটা রিঅ্যাকশন বের করতে। এখন 10 কিলো নিউটন সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে আমাদের রিঅ্যাকশন কত করে হবে? 5 কিলো নিউটন, 5 কিলো নিউটন। তো অলরেডি আমরা জানি যে সিম্পলি সাপোর্টেড বিম হলে কি রিঅ্যাকশনটা সমান করে যায়, তাহলে এখানে 5 কিলো নিউটন 5 কিলো নিউটন করে কি রিঅ্যাকশন, 5 কিলো নিউটন, এটাও কত 5 কিলো নিউটন। তো লেফট সাইডে সলিউশন শেষ। এখন রাইট সাইডে যদি আসি, রাইট সাইডে আমরা অলরেডি করে ফেলছি ইন্টারনাল হিঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে লেফট দুইটা সমানুপাতিক করছে। এখানে যেহেতু 5 কিলো নিউটন আমি আপওয়ার্ড আসছে, আমার যে কোনো এক পাশ থেকে কি আপওয়ার্ড আসলে অপর পাশে কি এটা ডাউনওয়ার্ড হবে। তো এই জায়গায় কি আমার একটা 5 কিলো নিউটন ডাউনওয়ার্ড ফোর্স নিয়ে আসতে হবে। এখন দেখো বি পয়েন্টে যদি দুইটা সমান ও বিপরীত যদি ফোর্স আনি, তাহলে কি বি পয়েন্টে আসলে কি কোনো ফোর্সে আনি নাই, জাস্ট বি পয়েন্ট দিয়ে যে আমার ডান পাশে ট্রান্সফার হবে সেটাই দেখাচ্ছি যে 5 কিলো নিউটন ফোর্স ট্রান্সফার হচ্ছে। এখন এ পয়েন্টে যদি 5 কিলো নিউটন হয়, তাহলে আমরা এই বাকিটা ইজি পারবো। আমরা এখানে রিঅ্যাকশন কত হবে, তাহলে ডান পাশের থেকে রিঅ্যাকশন হবে 5 কিলো নিউটন, যেহেতু ডাউনওয়ার্ড তাহলে কি আপওয়ার্ড 5 কিলো নিউটন, এবং মুভমেন্ট কত হবে, এটা কি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে কত, ফোর্স ইনটু ডিসটেন্স 5 ইনটু 4 20, তাহলে এখানে মোমেন্ট রেস্টিং মোমেন্ট হবে ক্লকওয়াইজ 20 কিলো নিউটন। ওকে, কোনো কোশ্চেন আছে? সহজ কথা হচ্ছে আবারও বলতেছি, ইন্টারনাল হিঞ্জ দিয়ে বিমটাকে দুইটা ভাগে ভাগ করবা, দুইটা ভাগে ভাগ করার পর রিঅ্যাকশন গুলো বের করে মনে করবা মেইন কাজ শেষ, আবার মেইন বিমে চলে আসে। স্যার এখানে আমরা যে ইন্টারনাল হিঞ্জটাকে দুই ভাগে ভাগ করলাম, ভাগ হ্যাঁ, করার পরে এই যে 10 কিলো নিউটন, এই 10 কিলো নিউটনকে আমি সমান দুই ভাগে ভাগ করে দিলাম 5 5 করে। আর যেহেতু এটার এক ভাগ পাশে করছি কেন, এটা যেহেতু তোমার সিমেট্রিক বিম এই জন্য ভাগ করছি। যদি তোমার এখানে মতো 2 মিটার আর 4 মিটার হইতো, তাহলে কি এ থেকে মুভমেন্ট নিতাম, বি থেকে মুভমেন্ট নিতাম, অনুভব করতাম। বুঝতে পারছো? এটা আমার ইচ্ছা মতো ভাগ করছি, কারণ হচ্ছে সিমেট্রিক। আমি সিমেট্রিক বিম হলে কি রিঅ্যাকশন যাবে। যদি আমি পরীক্ষার সময় এখানে 2 মিটার এখানে 3 মিটার দিই, তখন তো আর ভাগ করতে পারবে না, তখন এ থেকে রিঅ্যাকশন নেবে, বি থেকে রিঅ্যাকশন নেবে, তখন এভাবে বের করবে। আচ্ছা বলো। এটাই। ওকে, তাহলে আমরা চলো এখন ইয়াটাকে এসএফটি রিডার ড্র করি। আমাদের এসএফটি ড্র করতে হলে আমাদের চেঞ্জিং পয়েন্ট গুলোতে কি কয়েকটা রেখা এঁকে ফেলাই, বুদ্ধিমানের কাজ, তাহলে শেপটা ভালো হয়। ওকে, শেয়ার ফোর্স আছে এ থেকে বি, সরি সি হবে, এ থেকে বি এর মাঝখানে যে কোনো পয়েন্টে তোমার বি আসছে না। আচ্ছা, আমরা ইয়া দেখি, পি দিয়ে দিই। দেখেন নামকরণে ভুলছে। এ থেকে পি এর মাঝখানে যে কোনো পয়েন্টে আমার শেয়ার ফোর্সের ভ্যালু কত হবে? এ থেকে পি যে এই এখানে যে কোনো জায়গায় লেফট সাইডে ফোর্স দেওয়ার সমষ্টি কত? +5, যেহেতু এখানে কি আপওয়ার্ড 5 +5 জি আমরা পাচ্ছি +5। এ থেকে বি এর পি এর মাঝখানে যে কোনো জায়গায় +5, তারপরে পি থেকে বি এর যে মাঝখানে যে কোনো জায়গায় শেয়ার ফোর্স কত? এখানে আছে +5, এখানে আছে -10, তাহলে কি -10।
তাই না? -5 এই পর্যন্ত আছে কি লেফট সাইডে ফোর্স গুলো সমষ্টি বের করো না। এই জায়গা থেকে উপরের দিকে 5 আছে, নিচের দিকে 10 আছে, তাহলে আলটিমেটলি নিচের দিকে 5। এটাও করা লাগে না, যেহেতু আমরা ড্র করতেছি এখানে 5 থেকে -10 গেলে -5, এটাও করলে -5। তার বি তে আসার পরে কি কোনো চেঞ্জ আছে? বি তে আসার পরে একটু নাটক আছে, যে একবার উপরে যাও, হ্যাঁ এটা একটু নাটকটা করতে হবে, যে একবার উপরে 5 যাও আবার নিচে 5 আসো, তাই না? আলটিমেটলি কোনো যাওয়া আসে লাগবে, একই পয়েন্টে একবার উপরে দিয়ে নিচে গেলে কি কোনো যাওয়া আসে লাগে। তারপরে বি থেকে ডি এর মাঝখানে যে কোনো জায়গায় কি একই কন্ডিশন, আর কোনো ফোর্সের চেঞ্জ নাই, তাহলে একদম -5 এটা আমরা লিখতে পারি। এই জায়গায় ছিল +5, এই জায়গায় -5, এই পাশেও কি -5। ওকে, তাহলে এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হলে এসএফডি থেকে ড্র করতে হবে। এটা সহজ হয়ে গেল এখন আমাদের। প্রথমে কি এরিয়া, এরিয়া কত? প্রথমে পজিটিভ 5 × 2 কত? 10, তাই না? তাহলে এরিয়া হচ্ছে এই প্রথমটা এরিয়া হচ্ছে সবগুলো সে 0 ডিগ্রি, আমাদের সবগুলো কি এখন 1 ডিগ্রি হবে। 5 দুগুণে 10, এটা পজিটিভ এরিয়া, তাহলে কি উপরের দিকে যাবে। তারপরে 5 দুগুণে 10 নেগেটিভ এরিয়া, নিচের দিকে যাবে। তা 10 উপরে গেলাম, 10 নিচে গেল, তাহলে কি আলটিমেটলি 0 তে চলে আসলো। 10 উপরে 10 নিচে আলটিমেটলি 0। তারপরে দেখো প্রতি ফিটে কত? 5, প্রতি মিটারে 5 করে 4 × 5 = 20, এখানে আসবে কত? নেগেটিভ কেন দিছি? যেহেতু শেয়ার ফোর্সটা নেগেটিভ, তো আমরা কি নেগেটিভ দিতে হবে। এখানে হচ্ছে -20, এই জায়গায় 0। আমি শুরুতে একটা কথা বলছিলাম তোমাদের, যে ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট কত? 0 আসবে। 0 তো তোমরা বানাতে পারবা না, যখন অঙ্ক করবে তখন অটোমেটিকলি দেখবে কি 0 আসবে। দেখছো এখানে 0 আসছে, ইন্টারনাল হিঞ্জ যে বরাবর সেই জায়গায় কি আমার মোমেন্ট অটোমেটিকলি কি 0 আসবে। যখন অঙ্ক করতে যাবো তখন দেখবো কি এই জায়গায় অটোমেটিক 0 হয়েছে। 0 কোথায় হবে? ইন্টারনাল হিঞ্জে। আর যদি না হয় মনে করবো অঙ্ক ভুল আছে। আচ্ছা, তোমাদের তো মনে হয় আর 11টা ক্লাস নেক্সট, স্যার তাই না? আমাদের স্যার এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যেটা আঁকতেছি স্যার, এটা তো আমরা এই যে এসএফটি যেটা আঁকছি ওইটার এরিয়াটা বের করলেই হয়ে হ্যাঁ, যাচ্ছে। হয়ে যাচ্ছে, অলওয়েজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা আজকে ক্লাস কখন আছে তোমাদের? নেক্সট ক্লাস কখন আজকে? স্যার 10:30 থেকে আছে। জি সাড়ে স্যার, 10টায় আছে? এক মিনিট। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস নোটে জমা দিও, আজকে ক্লাস নোট জমা দিও। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।